তো আগের দিন আমি যেটা বলেছিলাম যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এন্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যে স্টেন গুলো আলাদা আলাদা নেয়, মানে তুমি যখন স্টেন দিচ্ছ ক্রিস্টাল ভায়োলেট বা স্যাফ্রনিন, তখন তারা ডিফারেন্ট কালার নেয়। এক গ্রাম পজিটিভ এর ক্ষেত্রে আমি বলেছিলাম তারা পার্পল কালার নেয়, এন্ড ইন কেস অফ গ্রাম নেগেটিভদের ক্ষেত্রে সেটা হয় হচ্ছে রেডিশ বা পিঙ্কিশ ইন কালার। তো গ্রাম পজিটিভ সেল কেন হঠাৎ ভায়োলেট রংটা নিল আর গ্রাম নেগেটিভটা কেন হঠাৎ লাল রংটা নিল? ডিফারেন্সটা শুধু তাদের সেল ওয়াল কম্পোনেন্ট যেটাকে বলে, বা সেল ওয়ালের যেগুলো দিয়ে তৈরি সেই জায়গাটাতে একটা ডিফারেন্স আছে বলে এই ডিফারেন্স ইন কালারটা হয়। ডিফারেন্স মানে পার্থক্যটা ভালোভাবে বোঝা যায় যখন আমরা মাইক্রোস্কোপের আন্ডারে দেখি। তো গ্রাম পজিটিভ সেল ওয়ালে কি থাকে? থাকে হচ্ছে পেপটাইড ও গ্লাইকেন। এবং পেপটাইড ও গ্লাইকেন আমি আগের দিন বলেছিলাম যে গ্রাম পজিটিভ সেলের ক্ষেত্রে একটা মেশ লাইক স্ট্রাকচার তৈরি হয়। তাদের যে মেমব্রেনের স্ট্রাকচারটা সেটা মেশ লাইক। কেন মেশ লাইক? তার কারণ হচ্ছে পেপটাইড ও গ্লাইকেনের মধ্যেও একটা ক্রস লিঙ্কিং আছে। ক্রস লিঙ্কিং কে করে? টিকোইক অ্যাসিড করে। তাহলে আমাদেরকে এখান থেকে মনে রাখতে হবে যে গ্রাম পজিটিভ সেল ওয়ালে পেপটাইডোগ্লাইকেন থাকে, টিকোইক অ্যাসিড ক্রস লিঙ্কিং থাকে। এই ক্রস লিঙ্কিংটা থাকার ফলেই কিন্তু যখন তুমি ইথানল দিচ্ছ, একটা স্টেপে ইথানল দিতে হয় ডিকালারাইজ করবার জন্য বা এক্সেসিভ স্টেনটাকে রিমুভ করার জন্য। এবার সেই ক্ষেত্রে এই ডিকালারাইজেশনে যখন তুমি ডিকালারাইজ করছো ইথানল দিয়ে, ইথানলের প্রপার্টি হচ্ছে লিপিড কে ডিসলভ করা। ঠিক আছে? তো যদি গ্রাম পজিটিভ সেল পার্পল কালারটা রিটেন করে, ওটা যদি ধরে রাখে, তার মানে কি? তার মানে ওর ভেতরে একবার কালারটা ঢুকে যাওয়ার পর আর কোনোভাবেই ও বেরোতে পারছে না। সেটা কি প্রুফ করলো? এটা প্রুফ করলো যে গ্রাম পজিটিভ সেল ওয়ালটা অনেক বেশি থিক কম্পেয়ার টু গ্রাম নেগেটিভ। আমি বলেই দিয়েছি যে এটা একটা মেশ লাইক স্ট্রাকচার। কেন মেশ লাইক স্ট্রাকচার? কেন কি টিকোইক অ্যাসিডের একটা ক্রস লিঙ্কিং এটার মধ্যে ইনভলভড আছে। তুমি ইথানল দিচ্ছ, ইথানলের দেওয়ার পরেও অতটা ডিকালারাইজ হচ্ছে না যতটা ওর হওয়া উচিত। তার কারণ হচ্ছে যে গ্রাম পজিটিভ সেল ওয়ালে গ্রাম নেগেটিভ সেলের থেকে অনেক কম অ্যামাউন্ট অফ লিপিড আছে। এই যে আমি পরের লাইনে সেটা লিখেছি যে লেস লিপিড কন্টেন্ট কম্পেয়ার টু গ্রাম নেগেটিভ সেল ওয়াল। তাই তুমি যদি গ্রাম নেগেটিভ সেলকে ইথানল দিয়ে ওয়াশ করো, বা মানে তুমি তো জানো না প্রথমে যে গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ। ধরো তোমাকে একটা মিক্সচার অফ ব্যাকটেরিয়াল সেলস দেওয়া হয়েছে, সেখানে তুমি জানো না কোনটা গ্রাম পজিটিভ কোনটা গ্রাম নেগেটিভ। তোমাকে বলতে হবে মাইক্রোস্কোপের আন্ডারে দেখে স্টেনটা করে, মানে এই গ্রাম স্টেনিং প্রসেসটা করে নিয়ে তোমায় বলতে হবে যে কোনটা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ। তো গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ তুমি বলতে পারবে শুধু ডিফারেন্স ইন কালারটার মাধ্যমে। তাহলে গ্রাম পজিটিভ যেটা সেটা পার্পল হবে, যেটা গ্রাম নেগেটিভ হবে সেটা রেড হবে বা অরেঞ্জ হবে, স্লাইট পিঙ্কিশ কালার হবে। তো এইটুকুনি দেখে তুমি বলতে পারছো। এবার কেন রেড আর অরেঞ্জ হলো? কেন কি তুমি যখন স্যাফ্রনিন দেবে তার আগে তুমি ইথানল স্টেপটা দিচ্ছ। এবার যদি কোনো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হয় তাহলে অফকোর্স সে তার কালারটা রিটেন করবে, সে কাউন্টারটা তার অতটা ইথানল দেওয়ার পরে তার অতটা এফেক্ট হবে না, তাই ওটা পার্পল অবস্থাতেই থেকে যাবে। কিন্তু কোনো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যদি হয় তাহলে তার সেল ওয়াল অনেক বেশি থিন। তার সেল ওয়াল অনেক বেশি থিন হওয়ার কারণে কি হবে, ইথানল তুমি যখনই দেবে তখন লিপিডটা পুরোটা ডিসলভ হয়ে যাবে এবং সেই কারণে ও আর ওই পার্পল কালারটা ধরে রাখতে পারবে না। ইনস্টেড তুমি তারপরে ইথানল স্টেপটার পরে স্যাফ্রানিন যখন দেবে, স্যাফ্রানিনটাকে বলা হয় কাউন্টার স্টেন। তো তুমি যখন কাউন্টার স্টেন করবে তখন তুমি দেখবে যে গ্রাম নেগেটিভটা অরেঞ্জ কালার বা স্যাফ্রানিনের কালারটা নিয়েছে, whereas গ্রাম পজিটিভটা সেম পার্পল কালারটাই রিটেন করেছে। একটা মিক্সচার অফ ব্যাকটেরিয়া যদি তুমি আন্ডার মাইক্রোস্কোপ দেখো তখন কি হয় সেই আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝালাম। কারণটা শুধু এই পেপটাইডোগ্লাইকেন লেয়ারের থিকনেস, টিকোইক অ্যাসিড ক্রস লিঙ্কিং
গ্রাম পজিটিভে আছে, গ্রাম নেগেটিভে নেই, এবং গ্রাম পজিটিভে লিপিড কন্টেন্ট অনেক কম কম্পেয়ার টু গ্রাম নেগেটিভে। এখানে যদি আমরা ছবিটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে ছবিটার মধ্যে দেখো গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ সেল ওয়ালের ডিফারেন্সটা কোথায়। দুটোরই কম্পোনেন্টে গ্রাম পেপটাইডোগ্লাইকান তো আছে, কিন্তু পেপটাইডোগ্লাইকানের লেয়ারটা দেখো এটা এই ক্ষেত্রে কতটা বেশি, কিন্তু ইন কেস অফ গ্রাম নেগেটিভ সেল ওয়াল অনেকটা কম। এখানে 1 2 3 4 5 6 7টা প্রায় লেয়ার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, whereas গ্রাম নেগেটিভের ক্ষেত্রে সেটা মাত্র দুটো। ঠিক আছে, এইটা একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে এখানে দেখো টিকোইক অ্যাসিড বলে লিখে দিয়েছে। লিপোটিকোইক অ্যাসিড মানে হচ্ছে লিপিডের সাথে টিকোইক অ্যাসিডের ক্রস লিঙ্কিং। এখানে দেখো কোনো টিকোইক অ্যাসিড ক্রস লিঙ্কিং নেই, এখানে উল্টে আরো কিছু এক্সট্রা চেইনস রয়েছে, যেমন ও স্পেসিফিক সাইড চেইনস। এই যে ও স্পেসিফিক সাইড চেইনস বা লিপোপলিস্যাকারাইড, এগুলো অ্যাকচুয়ালি বলতে পারো বায়োলজিক্যাল মার্কার। বায়োলজিক্যাল মার্কার যেটা ডিস্টিংগুইশ করতে পারবে বিটুইন গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ। এবং তাছাড়াও আরো অনেক সেল সিগন্যালিং পাথওয়ে আছে যেগুলো এই মুহূর্তে তোমাদের দরকার নেই জানার। সেই সেই জিনিসগুলোতে এরা হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। পোরিন প্রোটিন আছে। পোরিন প্রোটিন একটা এমন একটা মলিকিউল যেটার মধ্যে দিয়ে কিছু কিছু মলিকিউলস পাস করতে পারে, এবং এইটা হয় ইন দ্য প্রেজেন্স অফ এনার্জি, মানে এটিপি আমরা ধরে নিতে পারি। আবার এই এটিপি যখন কোন রকমের মলিকিউলকে ট্রান্সপোর্ট করতে হেল্প করে ইনসাইড দ্য মলিকিউল, ইনসাইড দ্য সেল, তখন সেটাকে বলা হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। কিন্তু যদি এটা সহসাই ঢুকে যেতে পারে ইনসাইড দ্য সেল, ফ্রম আউটসাইড টু ইনসাইড যদি ঢুকতে পারে, তখন সেটাকে বলা হয় প্যাসিভ ট্রান্সপোর্ট। এখানে এক্সট্রা অনেক কিছু রয়েছে। ও স্পেসিফিক সাইড চেইন ছাড়াও এখানে একটা আউটার মেমব্রেন দেখা যাচ্ছে, একটা লিপোপলিস্যাকারাইড লেয়ার দেখা যাচ্ছে, ব্রাউনস লিপোপ্রোটিন বলে একটা এক্সট্রা লিপোপ্রোটিন দেখা যাচ্ছে। whereas গ্রাম পজিটিভ সেল ওয়ালে পেপটাইডোগ্লাইকান পেরিপ্লাজমিক স্পেস মানে হচ্ছে প্লাজমা মেমব্রেন, এবং এই পেপটাইডোগ্লাইকান লেয়ারের মাঝখানের যে স্পেসটা, দুটোর ক্ষেত্রেই দেখো সেমই। প্লাজমা মেমব্রেন আর আউটার মেমব্রেন বা পেপটাইডোগ্লাইকান মেমব্রেনের মাঝখানে যে স্পেসটা, সেটাকে বলা হচ্ছে পেরিপ্লাজমিক স্পেস। দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে পেরিপ্লাজমিক স্পেসটা গ্রাম নেগেটিভ সেল ওয়ালে মানে অনেকটা বেশি, whereas এই ক্ষেত্রে অনেকটা, মানে গ্রাম পজিটিভের ক্ষেত্রে অনেকটাই কম। আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে পেরিপ্লাজমিক স্পেসের মধ্যেই গ্রাম নেগেটিভ সেল ওয়ালের পেপটাইডোগ্লাইকান লেয়ারটা কিন্তু প্রস্তুত, যার ফলে এই লেয়ারটা কম্পারেটিভলি এটা থেকে এই গ্রাম পজিটিভের থেকে একটু বেশি। প্লাস এখানে আউটার মেমব্রেন, ও স্পেসিফিক সাইড চেইনস এই সবগুলো রয়েছে, বাট এরা কোনোটাই এতগুলো লেয়ারের কি বলবো, এতগুলো লেয়ারের যে নেটওয়ার্কটা তৈরি হয়েছে সেইটার মতো অতটা স্ট্রং হলো না। এরা হয়তো বায়োলজিক্যাল মার্কার, কোনো একটা পার্টিকুলার ধরো ডিজিজ হলো ডিউ টু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তখন এই বায়োলজিক্যাল মার্কার গুলো মানে ও স্পেসিফিক সাইড চেইন, তারপর লিপোপলিস্যাকারাইড, এইগুলোর প্রেজেন্স দেখলে বলা যেতে পারে ও আচ্ছা তাহলে এই ব্যাকটেরিয়াটার জন্যই ডিজিজটা হয়েছে। এই ক্ষেত্রে সেইটা অ্যাবসেন্ট রয়েছে, কিন্তু গ্রাম নেগেটিভের ক্ষেত্রে এটা প্রেজেন্ট রয়েছে। বেস্ট হয় যদি এই স্ট্রাকচার গুলো আমরা মনে রাখতে পারি, তাহলেই আমরা ভালো করে ডিফেন্ড করতে পারবো যে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে ডিফারেন্সটা কোথায়। হ্যান্স ক্রিশ্চিয়ান গ্রাম হচ্ছে সেই সায়েন্টিস্ট যে 1884 এ এই পার্টিকুলার গ্রাম স্টেনিংটাকে, এই মেথডটাকে ডেভেলপ করেছিল। তো গ্রাম স্টেন যেটা বলছে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ডিস্টিংগুইশ করতে হেল্প করে, এবং ওই ক্রিস্টাল ভায়োলেট যেটা ভায়োলেট বা পার্পল কালার ইম্পার্ট করে, পার্পল কালার দেয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে, আর স্যাফ্রনিন যেটা কাউন্টার স্টেন বলা হয় সেটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে দেয় হচ্ছে পিঙ্কিশ বা অরেঞ্জিশ বা রেডিশ একটা কালার। The cell walls of gram positive organisms retain this complex, মানে আমি যেটা আগেই বললাম যে এটা রিটেন করে নেয় যারা, তারা গ্রাম পজিটিভ, আর যারা ডিকালারাইজ করে তারপরে ওই স্যাফ্রানিনের কালারটা নিয়ে নেয় তারা হচ্ছে গ্রাম নেগেটিভ। এছাড়াও
মানে সেল ওয়াল প্রোক্যারিওটিক সেলস, এখানে পার্টিকুলারলি আমরা ব্যাকটেরিয়ার কথা পড়ছি। ব্যাকটেরিয়াল সেল ওয়ালে আরো অনেক কিছু থাকে, যেমন গ্লাইকোক্যালিক্স থাকে। গ্লাইকোক্যালিক্স তো বুঝতেই পারছো, গ্লাইকো লেখা যেখানে সেখানে গ্লুকোজ মলিকিউলস, সুগার মলিকিউলস প্রেজেন্ট আছে। তারা প্রত্যেকটা ব্যাকটেরিয়াতে তাদের ডিফারেন্স আছে কম্পোজিশনে, এক একটা ব্যাকটেরিয়াতে এক এক রকম কম্পোজিশন। এবার কিছু কিছু ক্ষেত্রে এই গ্লাইকোক্যালিক্সের যে লেয়ারটা সেটা খুবই পাতলা, সেইটাকে বলে স্লাইম লেয়ার। আবার অনেকের ক্ষেত্রে সেটা টাফ হয়, বলে ক্যাপসুল। ক্যাপসুল যদি ফর্ম হয় তো ক্যাপসুলটা কি করে আমি আগের দিন বলেছিলাম, একটা প্রোটেক্টিভ নেচার আছে ওটার। এন্ড অনেক সময় দেখা যায় প্রেজেন্স অফ স্লাইম লেয়ার আর ক্যাপসুলের কারণে এই ধরনের ব্যাকটেরিয়া গুলো কম্পারেটিভলি বেশি প্যাথোজেনিক হয়। প্যাথোজেনিক মানে কি, ডিজিজ কজিং, ডিজিজটা বেশি করতে পারে। বিকজ আমাদের শরীরের একটা মানে ধর্মই আছে যে বাইরে থেকে যে কোনো ফরেন কিছু আসলে সেটাকে চেষ্টা করবে রিমুভ করে দেবার। কিন্তু যদি কোনো ব্যাকটেরিয়া অলরেডি একটা মেকানিজম, এমন একটা মেকানিজম নিয়ে তোমার শরীরে ঢুকতে যায় যেখানে ওকে ডিস্ট্রয় করা অনেক বেশি ডিফিকাল্ট, ওকে শেষ করাটা অনেক বেশি ডিফিকাল্ট, সেই ক্ষেত্রে দেখা গেছে যে এইরকম ধরনের ব্যাকটেরিয়া যাদের মধ্যে ক্যাপসুল আছে তারা অনেক বেশি ডিজিজ তাড়াতাড়ি কজ করতে পারে কম্পেয়ার টু যাদের নেই। The cell wall determines the shape of the cell, এটা তো জানি আমরা, এটা একটা স্ট্রং স্ট্রাকচারাল সাপোর্ট দেয়, যার ফলে কোনোভাবেই ব্যাকটেরিয়াল সেল ওয়ালটা যদি মানে অনেকটা বেশি কি বলবো শক্তপোক্ত হয় তাহলে ন্যাচারালি সেলের স্ট্রাকচারটা ধরে রাখতেও সুবিধা হবে এন্ড কোনোভাবে ব্যাকটেরিয়াটা ইজিলি ডিস্ট্রয় হবে না। The plasma membrane is selectively permeable, এটাও আমরা জানি, কেন কি আমি অলরেডি আগে বলেছি যে প্লাজমা মেমব্রেনে অনেক ধরনের প্রোটিন আছে যেগুলো অ্যালাউ করে কিছু কিছু মলিকিউলস কে ভেতরে ঢুকতে, কিছু কিছু মলিকিউলস কে আবার ঢুকতে দেয়ও না। তো সেই যেগুলোকে দেয় না সেগুলোর জন্য এই অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা দরকার হয়। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হলে কি হবে, এটিপি হেল্প করবে, মানে ওই এনার্জিটা দেবে যাতে ওই প্রোটিনটা বাইরে থেকে ভেতরে মলিকিউলটাকে ট্রান্সপোর্ট করতে পারে। তো প্লাজমা মেমব্রেন ইজ সিলেক্টিভলি পারমিয়েবল এন্ড এটার প্লাজমা মেমব্রেন যেহেতু সবচেয়ে আউটার লেয়ার, তাই এটা খুব সুন্দরভাবে বাইরে মানে আউটার ওয়ার্ল্ডের সাথে ভালো ইন্টারঅ্যাকশন করতে পারে। A special membranous structure is called mesosome. Mesosome একটা স্ট্রাকচার যেটা অ্যাকচুয়ালি প্লাজমা মেমব্রেনেরই একটা পার্ট। তো এটা মনে রাখতে হবে যে প্লাজমা মেমব্রেনের একটা এক্সট্রা ইনফোল্ডিং বা একটা এক্সট্রা যে বেরিয়ে থাকে, এরকম যদি কোনো দেখা যায় যে প্লাজমা মেমব্রেনের মাঝখানে এরকম 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 কিছু যাচ্ছে, তাহলে এই ইনফোল্ডিংস গুলোকে বা এক্সটেনশন গুলোকে আইদার সেগুলো ভেসিকল ফর্মে হতে পারে বা টিউবুলার ফর্মে হতে পারে বা এরকম হতে পারে। তো সেইগুলো ইন দ্য ফর্ম অফ ভেসিকলস, টিউবিউলস বা ল্যামিলি, সেইগুলোকে বলা হয়, এই ধরনের এক্সটেনশনকে বলা হয় মেসোজোম। এই মেসোজোমের কাজ কি? মেসোজোমের কাজ হচ্ছে সেল ওয়াল ফরমেশন, ডিএনএ রেপ্লিকেশন এন্ড ডিস্ট্রিবিউশন টু ডটার সেলস। মানে প্লাজমা মেমব্রেন মানে যখন সেল ডিভাইড করবে তখন অফকোর্স সবকিছুই ডিভাইড হবে, তো মেসোজোম উইল অলসো গেট ডিস্ট্রিবিউটেড। মেসোজোমটা সমানভাবে ডিস্ট্রিবিউটেড হবে, চলে যাবে, যখন সেল ডিভিশন হবে তখন সেটা ডিস্ট্রিবিউট হবে ডটার সেলে। তারা হেল্প করে রেসপিরেশনে, অনেক ধরনের সিক্রেশন প্রসেসে, আর সারফেস এরিয়াটাকে ইনক্রিজ করে ইন প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের সারফেস এরিয়াটাকে যখনই কোনো ইনফোল্ডিং মানে ভেতরে এরকম কোনো ফোল্ডিং হয়ে যায় তখন কি হয়, অ্যাডভান্টেজটা এটা হয় যে সারফেস এরিয়াটা অনেক ইনক্রিজ করে যায়। সারফেস এরিয়া ইনক্রিজ করলে কি হবে, সারফেস এরিয়া ইনক্রিজ করলে অনেকটা বেশি যে কোনো জিনিসের এক্সপোজার বেশি হবে। আমার যখন যেটা দরকার, ধরো আমার কোনো একটা গ্যাসিয়াস সাবস্টেন্সের কম হয়েছে, তো যদি সারফেস এরিয়া বাড়িয়ে দিই তাহলে আমার গ্যাস আপটেক করতে সেলের অনেক বেশি সুবিধা হবে। তাহলে এই গেল হচ্ছে মেসোজোমের কাজ। নেক্সট হচ্ছে টাইপ সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়াকে অনেক ব্লু গ্রিন ব্যাকটেরিয়া বলে, তোমরা জানো, এন্ড তাদেরও মধ্যে এরকম এক্সটেনশন আছে যেটাকে বলা হয় ক্রোম্যাটোফোর। কিন্তু ক্রোম্যাটো কথাটা অ্যাসোসিয়েটেড হয় পিগমেন্টস এর সাথে, মানে কালার প্রদান করে। তাহলে কালার দেয় যে ধরনের ব্যাকটেরিয়া, কালার প্রডিউস করে ডিফারেন্ট কাইন্ড অফ ব্যাকটেরিয়া, তার মধ্যে একটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াল সেল এবার মোটাইল হতে পারে বা নন মোটাইল। মোটাইল মানে যেগুলো ট্রাভেল করতে পারে, আর যেগুলো একদম ট্রাভেল করতে পারে না, এক জায়গায় ধীর স্থির হয়ে থাকে, সেগুলো নন মোটাইল। এবার মোটিলিটি বা মুভমেন্ট সাপোর্ট করতে লাগে হচ্ছে কিছু
এক্সটেনশন মানে এক্সট্রা কিছু লাগবে, অফকোর্স কিছু একটা এক্সট্রা লাগবে তবেই তো ব্যাকটেরিয়াটা মুভ করবে, না হলে মুভ করবে কি করে? সেই এক্সট্রা এক্সটেনশনটাকে বলা হয় হচ্ছে ফ্ল্যাজেলা। এবার ফ্ল্যাজেলার আবার তিনটে পার্ট আছে, ফিলামেন্ট, হুক আর বেসাল বডি। তাহলে যদি আমরা ফ্ল্যাজেলাটাকে জাস্ট ইমাজিন করি, তাহলে ফ্ল্যাজেলার একটা বড় অংশ যেটা সেল থেকে বাইরে অবধি যায়, সেল থেকে সেল টু সেলের ভেতর থেকে টু দি আউটার সারফেস অবধি যেটা এক্সটেন্ড করে, সেটা হচ্ছে সবচেয়ে লম্বা পার্ট, and that is called the filament. তারপরেই মিডল পার্টটা হচ্ছে হুক, and basal body is the part যেটা আটকে রয়েছে তোমার সেলের সাথে। এই ছাড়াও মানে এই ফ্ল্যাজেলাম ছাড়াও আরো দুটো স্ট্রাকচার থাকে যেটা মোটিলিটি ডাইরেক্টলি মানে এই এক্সট্রা এক্সটেনশন वाला স্ট্রাকচার, কিন্তু ডাইরেক্টলি মোটিলিটির সাথে কোনো রিলেশন এদের নেই। পিলি আর ফিমব্রি বলে এদেরকে। তাহলে পিলি আর ফিমব্রি হচ্ছে আরো দুটো স্ট্রাকচার যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে সেলে, ব্যাকটেরিয়াল সেলে থাকে। তাহলে পিলির কাজ হচ্ছে গিয়ে অনেক, পিলি কনজুগেশন মানে কনজুগেশন বা রিপ্রোডাকশনে হেল্প করে। এটা একটা এলংগেটেড টিউব লাইক স্ট্রাকচার, এন্ড পিলিটা অ্যাকচুয়ালি এই যে স্পেশাল প্রোটিন দিয়ে কম্পোজ বলেছে, সেই প্রোটিনটার নাম হচ্ছে পিলিন। আর ফিমব্রি হচ্ছে পিলির থেকেও ছোট, ছোট 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 সারা গায়ে এরকম জোরে জোরে থাকে, স্মল ব্রিসেল লাইক ফাইবারস বলেছে, মানে ছোট ছোট কাঁটার মতো পুরো সেল জুড়ে থাকে। তো ফিমব্রি পিলির থেকে অনেক বেশি নাম্বারে থাকে প্রেজেন্ট ইনসাইড আউটসাইড দ্য সেল। ইন সাম ব্যাকটেরিয়া এইটা, কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই ফিমব্রিটা অ্যাকচুয়ালি হেল্প করে ওকে কোনো সারফেসে বসতে, কোনো একটা সারফেসে ওকে স্টিক করে থাকতে। সেটা যেমন যেমন হতে পারে সেটা কোনো রক ইন স্ট্রিম মানে কোনো জলাধারে থাকতে পারে, বা কোনো হোস্ট টিস্যুতেও ওকে গ্র্যাব করতে হবে, একটা জায়গায় বসতে হবে, সেই কারণে এই ফিমব্রি গুলো হেল্প করে ওকে সেই বসতে দেওয়ার জায়গায়। তারপরে এখানে আমি একটা ছবি দিয়েছি যেখানে ডিফারেন্সটা বুঝতে পারবে বিটুইন ফিমব্রি, পিলি এন্ড ফ্ল্যাজেলাম। ফ্ল্যাজেলাম দেখো একটাই হয়, পিলি হয়তো এখানে যেমন 5টা দেখিয়েছে তার থেকে একটু বেশি নাম্বারে, মানে ফ্ল্যাজেলামের থেকে একটু বেশি নাম্বারে থাকে। ফিমব্রি কিন্তু অনেকগুলো নাম্বারে হয়। পিলির কাজ বললাম আমি রিপ্রোডাকশনে, ফ্ল্যাজেলাম একদম সোললি মোটিলিটি মানে মুভমেন্টে হেল্প করে, আর ফিমব্রি হচ্ছে ধরে বসে থাকার মানে কোনো একটা জায়গায় বসতে যদি হয় ব্যাকটেরিয়াটাকে, সেটাতে হেল্প করে। আচ্ছা, অলরেডি যদিও বা ডিসকাস আমরা করেছি গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, আমরা একটু হালকা করে এটা চোখ বুলিয়ে নেব। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কি হয়, পার্পল কালার থাকে। এইটার ক্ষেত্রে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়, সেইটা কালারটা রিটেন করতে পারে না। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সিঙ্গেল লেয়ার্ড আউটার মেমব্রেন ইজ অ্যাবসেন্ট, এন্ড গ্রাম পজিটিভের ক্ষেত্রে সিঙ্গেল লেয়ার আর আউটার মেমব্রেন অ্যাবসেন্ট রয়েছে, কিন্তু গ্রাম নেগেটিভের ক্ষেত্রে দুটো লেয়ার আছে, আউটার মেমব্রেন আলাদা করে প্রেজেন্ট রয়েছে। আমি একটুখানি ব্যাক করে যাচ্ছি আগের ছবিটায়, সেখানে দেখলে বুঝতে পারবে। এই যে আউটার মেমব্রেন এখানে প্রেজেন্ট রয়েছে, কিন্তু ইন কেস অফ গ্রাম পজিটিভ সেল ওয়াল আউটার মেমব্রেন কিন্তু প্রেজেন্ট নেই। তাহলে গ্রাম পজিটিভের ক্ষেত্রে 1 লেয়ার মেমব্রেন, whereas গ্রাম নেগেটিভের ক্ষেত্রে 2 লেয়ার মেমব্রেন, তার মধ্যে একটা ইনার মেমব্রেন একটা আউটার মেমব্রেন প্রেজেন্ট আছে। তারপর বলছে যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থিকনেস অফ দ্য ওয়াল ইজ 20 to 80 ন্যানোমিটার, whereas তুমি দেখো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু থিকনেসটা অনেকই কম। সেটা আমি অলরেডি ডিসকাস করেছিলাম যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে ওয়ালের থিকনেস খুবই কম, আর গ্রাম পজিটিভের ক্ষেত্রে ওয়ালের থিকনেসটাই খুব বেশি। আর গ্রাম পজিটিভের ক্ষেত্রে লিপিড কন্টেন্ট খুবই কম, কিন্তু গ্রাম নেগেটিভের ক্ষেত্রে লিপিড কন্টেন্ট হচ্ছে অলমোস্ট 20 to 30%। আর মিউরিন বা মিউকোপেপটাইড ওটাও এক ধরনের পেপটাইড মানে প্রোটিন যেটা প্রেজেন্ট আছে হাই অ্যামাউন্টে গ্রাম পজিটিভে, কিন্তু গ্রাম নেগেটিভে মিউরিন বা মিউকোপেপটাইড কন্টেন্ট অনেকটাই লো। গ্রাম পজিটিভে টিকোইক অ্যাসিড আছে, whereas গ্রাম নেগেটিভে কিন্তু টিকোইক অ্যাসিড নেই। নেক্সট আমাদের পয়েন্ট হচ্ছে পোরিনস। আমি গ্রাম নেগেটিভে দেখিয়েছিলাম পোরিনস, হাইড্রোফিলিক চ্যানেল। হাইড্রোফিলিক মানে যেগুলো ওয়াটারকে অ্যাট্রাক্ট করে, সেই ধরনের মলিকিউল গুলো ওটা থেকে পাস করতে পারে। পোলার বা চার্জড, তাহলে ওখান থেকে হাইড্রোফিলিক একটা চ্যানেল আছে যেটা উইল হেল্প ইউ টু মানে সেই মলিকিউলকে পাস করতে, বাইরে থেকে ভেতরে পাস করতে হেল্প করবে।
সেটা হচ্ছে পোরিন, যেটা প্রেজেন্ট আছে আউটার মেমব্রেনে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু পোরিন অ্যাবসেন্ট। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার এক্সাম্পল হচ্ছে স্যালমোনেলা, ইকোলাই, সুডোমোনাস, রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাক্টার। গ্রাম পজিটিভের ক্ষেত্রে স্টেফাইলোকোকাস, স্ট্রেপ্টোকোকাস, নিউমোকোকাস, ব্যাসিলাস, মাইকোব্যাকটেরিয়াম, স্ট্রেপ্টোমাইসিস। তো এই নামগুলো মনে রাখতে হবে আমাদেরকে। নেক্সট হচ্ছে সাইটোপ্লাজম। অফকোর্স সেল আছে, তার মানে সাইটোপ্লাজমও আছে। সাইটোপ্লাজমটা ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটসের ক্ষেত্রে অনেকটাই ডেন্স। এর মধ্যে আরো অনেক রকমের মলিকিউলস দেখা যায়, যেমন গ্লাইকোজেন, প্রোটিন, ফ্যাট, পলিবিটা হাইড্রক্সিল বিউটেরিক অ্যাসিড, ভলিউটিন গ্র্যানিউলস, পলিমার্স অফ গ্লুকোজ, এগুলো থাকে। এবং কিছু ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া যেমন সায়ানোব্যাকটেরিয়া, তাদের ক্ষেত্রে আমরা পড়লাম ক্রোম্যাটোফোর থাকে। সেই ক্রোম্যাটোফোর গুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি পিগমেন্ট সিনথেসাইজ করতে হেল্প করে বা পিগমেন্টস দেয়। সেই পিগমেন্টস গুলো হতে পারে ব্যাকটেরিও ক্লোরোফিল, ব্যাকটেরিও ভিরিডিন, এই দু ধরনের পিগমেন্ট। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে রাইবোজোম। এই প্রোক্যারিওটিক সেলস এর ক্ষেত্রে কিন্তু 70S এন্ড সেগুলো ফ্রিলি প্রেজেন্ট থাকে, মানে ওরা কোনো নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ থাকে না, বরঞ্চ এই সাইটোসলের মধ্যে ঘুরতে থাকে। রাইবোজোমের কাজটা কি? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিসের জন্য ওদের যে মানে মেসেঞ্জার আরএনএ, মানে ডিএনএ টু আরএনএ থেকে তারপরে প্রোটিন হয়, মানে এইটাই হচ্ছে মলিকিউলার বায়োলজি সেন্ট্রাল ডগমা। মানে ফার্স্টে ডিএনএ, তারপর ডিএনএ থেকে আরএনএ হবে, আরএনএ থেকে প্রোটিন হবে। এবার এই রাইবোজোম গুলো কি করে, এই সেকেন্ড স্টেপে যেখানে আরএনএ ফর্ম হয়েছে, সেই আরএনএ থেকে দেখে দেখে ঠিক ঠিক একদম এক্সাক্ট যে ঠিকভাবে যে প্রোটিন গুলো যেখানে বসা উচিত সেগুলোকে এনে এনে মেসেঞ্জার আরএনএ কে আবার অ্যাডাপ্টার আরএনএও বলে, ও হেল্প করে ওই আরএনএ সিকোয়েন্স, মানে পরপর যেরকম ভাবে আরএনএটা রয়েছে সাজানো বেস গুলো দিয়ে, সেই বেস গুলোকে ডিটেক্ট করে ঠিক তার এগেনস্টে যে প্রপার অ্যামাইনো অ্যাসিড সেটাকে সিনথেসাইজ করতে হেল্প করে। তাহলে প্রত্যেকবার যখন এখানে যদি আমরা ছবিটা দেখি, তাহলে বুঝতে পারবো যে রাইবোজোমটা কি করছে। এই যে এমআরএনএ রয়েছে, এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, তার উপরে রাইবোজোম বসে রয়েছে। এই রাইবোজোম কি করছে, এই আরএনএ এর যে সিকোয়েন্সটা, সেই কোডটাকে ও ক্র্যাক করছে। কোড ক্র্যাক করে কি দেখতে পাচ্ছে, যে কোন পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডটা এখানে লাগা উচিত, সেই অ্যামাইনো অ্যাসিড গুলোকে ও পরপর এবার জুড়তে, তারপরে অ্যামাইনো অ্যাসিড গুলো জুড়ে যাবে, এবং ফাইনালি অ্যামাইনো অ্যাসিড যখন জুড়ে যাবে তখন একটা গোটা পলিপেপটাইড চেন হবে, বা পলিপেপটাইড চেনকে আমরা বলতে পারি যে প্রোটিন ফরমেশন হবে। ইন ব্যাকটেরিয়া পলিরাইবোসোমস আর প্রেজেন্ট ফ্রি ইন দ্য সাইটোপ্লাজম, বললাম আমি যেটা। আর আমাদের ক্ষেত্রে মানে ইউক্যারিওটিক সেলসদের ক্ষেত্রে কি হয়, পলিরাইবোসোমস রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে থাকে। তাহলে মানে রাফ আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আমরা জানি ডিফারেন্সটা কোথায়। রাফের ক্ষেত্রে হচ্ছে রাইবোজোম অ্যাটাচ থাকে অন দি সারফেস অফ দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর স্মুথের ক্ষেত্রে কোনো রাইবোজোম অ্যাটাচ থাকে না। আর আরেকটা ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে যে প্রোক্যারিওটিক রাইবোজোম কম্পারেটিভলি এর আরএনএ কন্টেন্ট অনেক বেশি হয় দ্যান ইউক্যারিওটিক রাইবোজোম। তার মানে প্রোক্যারিওটিক রাইবোজোম ক্যান সিনথেসাইজ অনেক বেশি প্রোটিন অ্যাট ওয়ান পার্টিকুলার টাইম। নেক্সট হচ্ছে নিউক্লিয়ার মেটেরিয়াল। আচ্ছা, নিউক্লিয়ার মেটেরিয়াল তো অফকোর্স আমরা জানি যে নিউক্লিয়েড বলে একটা রিজন আছে যেটা সার্কুলার ডিএনএ মলিকিউল, মানে সার্কুলার ডিএনএ মলিকিউলটাকে ধরে রাখে, কিন্তু এদের কোনো কি বলবো, মানে এই যে এই সাইটোপ্লাজমের মধ্যে যে লাইট রিজিয়নটা, সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়েড। ব্যাকটেরিয়াল ক্রোমোজোম বা জেনোফোর যে বলা হয়, সেটা প্রেজেন্ট থাকে ইনসাইড দ্যাট নিউক্লিয়েড। সেই নিউক্লিয়ার রিজিয়নটা ইজ নট সেপারেটেড ফ্রম দ্য রেস্ট, মানে অন্য মানে সাইটোপ্লাজমের থেকে মানে নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে কিছু নেই, এদের নিউক্লিয়ার মেমব্রেন বলতে কিছু নেই, জাস্ট নিউক্লিয়ার মেটেরিয়ালটা এইরকম গুটি মেরে একটা জায়গায় সাইটোপ্লাজমের মধ্যে কোথাও একটা থাকে। এই নিউক্লিয়েড ছাড়া এদের আবার একটা এক্সট্রা স্পেশাল ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটিক সেলস এর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সার্কুলার ডিএনএ বা এক্সট্রা ক্রোমোসোমাল ডিএনএ যেটাকে বলা হয়, সেই প্লাজমিড বলে একটি বস্তু থাকে। এই প্লাজমিড বড় মজার জিনিস। প্লাজমিডের কিছু না কিছু এক্সট্রা প্রপার্টি থাকে যেটা নর্মাল ক্রোমোজোমটার মধ্যে নেই। মানে প্লাজমিড আইদার ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স প্রোভাইড করবে, বা হয়তো কোনো একটা ফার্টিলিটির জিন ক্যারি করবে, বা কোনো একটা টক্সিক ম্যাটেরিয়ালের জিন ক্যারি করবে।
তো এইরকম ভাবে তাই জন্য প্লাজমিডকে 3টে ভাগে ভাগ করা গেছে, ফার্টিলিটি এফ প্লাজমিড, আর প্লাজমিড, রেজিস্ট্যান্স প্লাজমিড, কল বা কলিসিন প্লাজমিড। এই যেমন প্লাজমিডের যেমন মানে ব্যাকটেরিয়ার জন্য তো অফকোর্স প্লাজমিডরা ভালো, বিকজ তারা রেজিস্ট্যান্স প্রোভাইড করতে পারছে, তাই জন্যই তারা আমাদের শরীরকে ইনভেড করতে পারছে, কিন্তু আমাদের জন্য সেটা ভালো না। কিন্তু হিউম্যানসরা সেটাকেও কাজে লাগিয়েছে। প্লাজমিডের যে একটা পার্টিকুলার রিজিয়ন আছে, বলে সেটাকে অরিজিন অফ রেপ্লিকেশন, সেই রিজিয়নের আশেপাশে রিজিয়ন গুলো যদি খারাপ হয়, সেই জায়গাগুলোকে কেটে, ধরো আমার কোনো একটা অ্যাডভান্টেজিয়াস জিন লাগবে, ধরো আমার রেজিস্ট্যান্স জিনটাকে আমি বাদ দিতে চাই, তার জায়গায় আমি চাই যে আমার উল্টোটা হোক, মানে কোনো হার্ম না হয়, সেরকম একটা কোনো জিন আমি ঢুকিয়ে দিলাম, সেই প্লাজমিডের সেই অরিজিন অফ রেপ্লিকেশনের পাশে সেই জিনটা ঢুকে গেল, তাহলে কি হলো, ব্যাকটেরিয়ার রেজিস্ট্যান্স করার ক্ষমতাটা কমে গেল। কিন্তু আমার শরীরে যদি ওই অবস্থাতে কেউ ঢোকায় ওই পার্টিকুলার আর্টিফিশিয়াল ক্রোমোজোমটাকে, তাহলে কিন্তু আমার খুব সুবিধা হলো, মানে আমি আগে থেকে রেজিস্ট্যান্ট হয়ে গেলাম টুয়ার্ডস দ্যাট ব্যাকটেরিয়া। তা এইরকম যে আর্টিফিশিয়ালি আমি কোনো ক্রোমোজোমকে যদি অল্টার করতে পারি, সেইটা কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকটাই অ্যাডভান্টেজেস, এন্ড সেটাকে বলা হয় হচ্ছে সেই কাজটাকে বা সেই টেকনোলজিটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। নেক্সট হচ্ছে স্ট্রাকচার অফ ব্লু গ্রিন অ্যালগি। এটা যেহেতু একটু আলাদা, এদের ক্রোম্যাটোফোর প্রেজেন্ট আছে আমি বলেছিলাম, তাই জন্য এটাকে একটা সেপারেট পার্ট করে আমি বলছি। এইগুলো নর্মালি ফ্রেশ ওয়াটার, টেরেস্ট্রিয়াল, মেরিন এবং হট স্প্রিংস এ পাওয়া যায়, অ্যান্ড ইউনিসেলুলার অফকোর্স হয়, ইউনিসেলুলার মানে ওয়ান সিঙ্গেল সেল, ফিলামেন্টাস বা কলোনিয়াল হয়। আর মিউসিজিলিনাস মানে ওই যে আমি স্লাইম লেয়ার বলছিলাম, স্লাইম লেয়ারটাও মিউসিজিলিনাস। মিউসিলিজিনাস মানে হচ্ছে সরসরে, সরসরে একটা সারফেস, সেই স্লাইমি লেয়ারটা অলওয়েজ প্রেজেন্ট থাকে অ্যারাউন্ড দিস কাইন্ড অফ সেলস। তাছাড়া এদের মধ্যে আছে ক্লোরোফিল থাকতে পারে, ক্যারোটিন, মিক্সোজ্যান্থোফিল, এটাও এক ধরনের পিগমেন্ট, ফাইকোসায়ানিন। তাহলে কি কি জানতে পারলাম আমরা? একটা জানলাম হচ্ছে যে ক্লোরোফিল থাকে, সেটা একটা পিগমেন্ট, ক্যারোটিন আর একটা ধরনের পিগমেন্ট, তারপরে মিক্সোজ্যান্থোফিল পড়লাম, আর পড়লাম হচ্ছে ফাইকোসায়ানিন। এরা ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইম্পার্ট করে, প্রত্যেকের কালার আলাদা, ক্লোরোফিল গ্রিন, ক্যারোটিন রেড, মিক্সোজ্যান্থোফিল ইয়েলো, ফাইকোসায়ানিন রেড, এরকম মানে রেডেরই আর কি ডিফারেন্ট শেডস, মানে ক্যারোটিনটা অরেঞ্জিশ, ইয়েলো অরেঞ্জিশ এরকম রেঞ্জে হয়, ফাইকোসায়ানিনটা হয়তো রেডিশ এরকম, ক্লোরোফিল আমরা জানি গ্রিন। The cytoplasm can be distinguished into central colorless region, সেটা ওই সাইটোপ্লাজমের একটা কালারলেস রিজিয়ন আছে and একটা আউটার ব্লু পিগমেন্টেড রিজিয়ন রয়েছে। ইন কেস অফ ব্লু গ্রিন অ্যালগি সে কালারলেস রিজিয়নটাকে বলা হয় সেন্ট্রোপ্লাজম, আর যেটা কালার্ড বা পিগমেন্টেড সেটা অফকোর্স ক্রোমোপ্লাজম। তাহলে ক্রোম্যাটো বা ক্রোমো কথাটা যেখানেই আসবে তার মানে বুঝতে পারছো সেখানে একটা কালার ইম্পার্ট করার ব্যাপার থাকছে। তাছাড়া আছে ফাইকোএরাইথ্রিন। ফাইকোএরাইথ্রিন হচ্ছে আরেক ধরনের পিগমেন্ট, along with oil drops, glycogen, few spherical bodies, মানে অনেক ধরনের জিনিসপত্র কিন্তু এক্সট্রা রয়েছে যেগুলো হয়তো অন্যান্য ব্যাকটেরিয়ার ক্ষেত্রে নেই। ক্যারোটিন, মিক্সোজ্যান্থোফিল, সায়ানিন বললাম, তাছাড়া বললাম ক্রোমোপ্লাজম আর সেন্ট্রোপ্লাজম দুটো এরিয়া ইনসাইড দ্য সাইটোপ্লাজম which can be distinguished between each other. Phycoerythrin along with oil drop, glycogen storage, spherical bodies which are called cyanophycin granule. তাহলে phycoerythrin along with oil drops, glycogen and cyanophycin granules are distributed in chromoplasm and এক ছোট্ট একটা ক্রোমোফোরিক রিজিয়নে প্রেজেন্ট যেটাকে বলা হয় সাইনোপ্লাস্ট। তাহলে বোথ ব্লু এন্ড রেড পিগমেন্টস যখন থাকে তখন সেটাকে একসাথে বলা হয় ফাইকোবিলেন্স। ফাইকোবিলেন্স, রেড এন্ড ব্লু পিগমেন্ট একসাথে বলা হয় ফাইকোবিলেন্স, এন্ড তার সেইটা যখন কোনো প্রোটিনের সাথে অ্যাসোসিয়েটেড থাকে ফাইকোবিলেন্সরা, তখন সেইটা তৈরি করে ফাইকোবিলিজোমস বা সায়ানোজোমস। একমাত্র সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রেই এটা দেখা গেছে। ইচ সায়ানোজোমকে মোটামুটি তাদের ডায়ামিটার 400 অ্যাংস্ট্রম হয় এন্ড অলমোস্ট 10টা করে সাব ইউনিট থাকে। এখানে মনে রাখার জিনিস হচ্ছে যে ব্লু এন্ড গ্রিন, ব্লু এন্ড রেড পিগমেন্টস টুগেদার একসাথে তারা বানায় হচ্ছে ফাইকোবিলেন্স, এন্ড ফাইকোবিলিজম হচ্ছে যে যখন সেই পিগমেন্টস গুলো প্রোটিনের সাথে অ্যাটাচড হয় তখন তাদেরকে বলা হয় ফাইকোবিলিজম বা সায়ানোজোম। ফটোসিনথেটিক পিগমেন্টস যেমন ক্লোরোফিল এন্ড ক্যারোটিনয়েডস সবসময় প্রেজেন্ট থাকে ইন দ্য ফর্ম অফ ফ্ল্যাটেন্ড ডিস্ক, and
সেই মানে যেরকম আমরা একটু পরে ক্লোরোপ্লাস্ট করব, ক্লোরোপ্লাস্টের মধ্যেও দেখবো যে এরকম ডিস্ক লাইক স্ট্রাকচার পরপর স্ট্যাকে প্রেজেন্ট থাকে, এরাও কাইন্ড অফ সেই রকমই থাকে। এই পিগমেন্ট কন্টেনিং যে এরিয়া গুলো সেগুলো ডিস্কের মধ্যে ফ্ল্যাটেন ডিস্কের অবস্থায় প্রেজেন্ট থাকে এন্ড প্রেজেন্ট থাকে না কনসেন্ট্রিক ম্যানার। কনসেন্ট্রিক মানে হচ্ছে এই ধরো সার্কেল, সেন্টার হচ্ছে এটা, কনসেন্ট্রিক মানে টুয়ার্ডস দ্য সেন্টার, টুয়ার্ডস দ্য সেন্টার। এরকম একটা অ্যারেঞ্জমেন্টে ফটোসিনথেটিক পিগমেন্টস গুলো ফ্ল্যাটেন ডিস্কে প্রেজেন্ট থাকে। এরপরে দেখা গেল যে ব্যাকটেরিয়া মানে প্রোক্যারিওটস আর ইউক্যারিওটস করে দেওয়ার পরেও কিছু অর্গানিজম থেকে যাচ্ছে, সেই অর্গানিজমকে আবার আলাদা করে আরেকটা ভাগ করা হলো, 3 কিংডম ক্লাসিফিকেশন বলা হয় সেটাকে। সেই ক্লাসিফিকেশন অনুযায়ী আর্কিব্যাকটেরিয়া আরেকটা এক্সট্রা ক্লাস। কিন্তু দেখা গেল যে কেন কি তাদের দেখা গেল যে এদেরকে ভালোভাবে ইউক্যারিওটস এবং ব্যাকটেরিয়ার মধ্যে থেকে ডিস্টিংগুইশ করতে পারে। তো তাই জন্য 3টে ডোমেন অফ লাইফ হলো ইউক্যারিয়া, যেখানে অল ইউক্যারিওটস আর প্রেজেন্ট, যেমন প্লান্ট, অ্যানিমাল, ফাঙ্গি। আর কিছু আছে যারা ব্যাকটেরিয়া আর আর্কিয়ার মধ্যে পড়ে। তো এই ক্লাসিফিকেশনটা ফার্স্ট জানা গেছিল যখন সায়েন্টিস্টরা মেথানোকোকাস জ্যানাসি বলে একটা আর্কি ব্যাকটেরিয়াকে ডিসকভার করতে পারলো। সেই আর্কি ব্যাকটেরিয়াটা অ্যাকচুয়ালি মিথানোজেন বলা হয় সেই ধরনের ব্যাকটেরিয়াকে যারা মিথেন প্রডিউস করতে পারে। তো মিথানোকোকাস জ্যানাসি হচ্ছে একটা আর্কি ব্যাকটেরিয়া যেটা মিথেন প্রডিউস করতে পারে। এন্ড তখন যখন এই মিথানোকোকাস জ্যানাসির সাথে ধরো কোনো নর্মাল ব্যাকটেরিয়া, যেমন ফর এক্সাম্পল ইকোলাইকে যদি আমরা কম্পেয়ার করি, মানে যারা করেছিল তারা কম্পেয়ার করে দেখেছিল যে যদিও বা অনেকটাই সিমিলারিটি আছে ব্যাকটেরিয়ার সাথে, তবুও কিছু কিছু ইউনিক সিকোয়েন্স বা ইউনিক জিনস আছে যেটা নর্মাল ব্যাকটেরিয়াকে আর্কি ব্যাকটেরিয়া থেকে ডিফারেন্ট করে দেয়। কি কি এরিয়াতে এরা ডিফারেন্ট হতে পারে সেটা আবার একটু বলা হয়েছে। যেমন এখানে মিথানোকোকাস মানে আর্কি ব্যাকটেরিয়া না বেসিক্যালি সব সময় এক্সট্রিম কোন জায়গাতে মানে এক্সট্রিম কন্ডিশনে পাওয়া যেতে পারে, যেমন এক্সট্রিম কোল্ড বা এক্সট্রিম হট বা হট স্প্রিংস যেখানে, বা মিথেন প্রডিউসিং যে মানে মিথেন মাইন এরকম ধরনের জায়গাতে। তো 50% অফ দ্য জিনস অফ মিথানোকোকাস এই জানাসি যেটা আগে ডিসকভার করা হয়েছিল আর্কি ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে, সেটা 50 মানে তাদের জিনটা প্রায় 50% 56% নিউ ফ্রম দা অলরেডি এক্সিস্টিং ওয়ান্স, মানে যেগুলো অলরেডি এক্সিস্ট করছে তার থেকে অলমোস্ট 56%ই ডিফারেন্ট। তাহলে মানে মোর দ্যান 50% ডিফারেন্ট, মানে অনেকটাই ডিফারেন্ট। এটা মোটামুটি টেম্পারেচার রেঞ্জ দেখো 48 ডিগ্রি সেলসিয়াস টু 94 ডিগ্রি সেলসিয়াস, মানে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কতটা ওয়াইড রেঞ্জে এরা বাস করতে পারে। প্রেসার দেখো নিতে পারে অলমোস্ট 200 অ্যাটমসফিয়ার। তারপর হচ্ছে এটা স্কিলড বাই অক্সিজেন, বলছে যে এটা অ্যানারোবিক, এটা অক্সিজেন নিতে পারে না। অটোট্রফ ইউজিং, এরা নিজেরা নিজেদের খাবার বানাতে পারে কার্বন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন দিয়ে। মিথেন প্রডিউস করতে পারে যারা, তাদেরকে মিথানোজেন বলা হয়। কিছু কিছু জিনস রিসেম্বল করে প্রোক্যারিওটস এর ক্ষেত্রে, কিছু কিছু জিনস রিসেম্বল করে ইউক্যারিওটস দের সাথে, বাট কমপ্লিটলি কাউকে রিসেম্বল মানে কমপ্লিটলি ইউক্যারিওট বা প্রোক্যারিওট কে এরা মিমিক করে না। কোথাও না কোথাও এদের জিনের মধ্যে ডিফারেন্স আছে, দ্যাট ইজ ওয়াই দে হ্যাভ বিন প্লেসড ইন আ সেপারেট ক্যাটাগরি। তাই জন্য এদেরকে একটা অন্য ক্যাটাগরিতে রাখা হয়েছে যেটাকে বলা হচ্ছে আর্কিব্যাকটেরিয়া। It is shown that archaeal system is more likely like a eukaryotic system, কিছুটা বা বেশিরভাগটাই হয়তো ইউক্যারিওটিক সিস্টেমের সাথে এটাকে সিমিলার করা যেতে পারে। তার মানে এখান থেকে বোঝা যায় যে এদের একটা কমন অ্যানসেস্টর ছিল, সেই কমন অ্যানসেস্টর থেকেই এরা ভাগ হয়ে ইউক্যারিওটস, প্রোক্যারিওটস, আর্কিব্যাকটেরিয়া হয়েছে। তো অলমোস্ট বলা হয় 3.6 বিলিয়ন ইয়ার্স এগো এরা এইভাবে আলাদা আলাদা হয়ে গেছিল। থার্মোফাইল কথাটার মানে হচ্ছে যে যেসব ব্যাকটেরিয়া গুলো হাই টেম্পারেচার কন্ডিশনে সাস্টেন করতে পারে, এন্ড মোস্ট অফ দ্য থার্মোফাইলস আর আর্কিব্যাকটেরিয়া, বেশিরভাগ থার্মোফাইলই হচ্ছে আর্কিব্যাকটেরিয়া। তো থার্মোফাইল বা এই ধরনের ব্যাকটেরিয়া মিথানোজেন বা থার্মোফাইল এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আর্কিব্যাকটেরিয়ার আন্ডারে এদেরকে ফেলা হয়। এবার আমাদেরকে যদি কম্পেয়ার করতে হয়, আমি বললাম যে আর্কিব্যাকটেরিয়ার মধ্যে বোথ ব্যাকটেরিয়াল মানে কিছুটা প্রোক্যারিওটিক কিছুটা ইউক্যারিওটিক দু ধরনের অর্গানিজমেরই একটা মেল আছে, কিন্তু কাউকেই পুরোপুরি এরা মিমিক করে না।
তো সেই ক্ষেত্রে এদেরকে যদি আমরা কম্পেয়ার করি বিটুইন আর্কিয়া ব্যাকটেরিয়া এন্ড ইউক্যারিয়া, তাহলে আমরা দেখতে পাই যে কিছু কিছু যেমন মেমব্রেনের কম্পোজিশন, মেমব্রেন লিপিডস উইথ ব্রাঞ্চড হাইড্রোকার্বনস, এই জিনিসটা কিন্তু একমাত্র আর্কিয়াতেই পাওয়া যায়, ব্যাকটেরিয়াতেও পাওয়া যায় না, ইউক্যারিয়াতেও পাওয়া যায় না। ক্রোমোজোম সার্কুলার ব্যাকটেরিয়াতেও আর্কিয়াতেও, আমাদের ক্ষেত্রে ক্রোমোজোম লিনিয়ার। নেক্সট হচ্ছে ল্যাক্স নিউক্লিয়ার এনভেলপস, আমরা জানি যে ব্যাকটেরিয়া lacks nuclear envelopes, archaea কিন্তু lacks nuclear envelopes. Lacks membrane bound organelles, both archaea and bacteria lacks membrane bound organelles. Next হচ্ছে methionine is the initiator amino acid for protein synthesis. এটা একটু নতুন তোমাদের কাছে, কেন কি তোমরা প্রোটিন সিনথেসিস কিভাবে হয় সেটা জানো না। তো আমি যখন বলছিলাম যে রাইবোজোমটা প্রোটিন সিনথেসিস করতে হেল্প করে এবং আরএনএ সিকোয়েন্সটাকে ক্র্যাক করে তারপর সেখানে প্রপার অ্যামাইনো অ্যাসিডটা তার এগেইনস্টে লাগাতে পারে, সেইখানে সবসময় প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটা সেটা সবসময় মিথিওনিন হয় ইউজুয়ালি, সেটা হয় আর্কিয়া আর ইউক্যারিয়ার ক্ষেত্রে, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয় না, তাই এইখানে একটা ডিফারেন্স আছে। নেক্সট হচ্ছে পেপটাইডোগ্লাইকান ইন দ্য সেল ওয়াল, আমরা জানি আর্কিয়া এন্ড ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ল্যাক পেপটাইডোগ্লাইকান ইন দ্য সেল ওয়াল, আর্কিয়া এন্ড ইউক্যারিয়ার ক্ষেত্রে কোনো পেপটাইডোগ্লাইকান লেয়ার নেই। কেন কি আর্কিয়ার ক্ষেত্রে তো আমি এইমাত্র বললাম যে তাদের মেমব্রেনে লিপিড থাকে উইথ ব্রাঞ্চড হাইড্রোকার্বনস, আর ইউক্যারিওটসদের মানে আমাদের শরীরে যে পেপটাইডোগ্লাইকান নেই সেটা তো আমরা অলরেডি বুঝতেই পারছি, তাই শুধু ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই পেপটাইডোগ্লাইকান রয়েছে, আর্কিয়া ইউক্যারিয়ার ক্ষেত্রে নেই। নেক্সট পয়েন্ট হচ্ছে গ্রোথ নট ইনহিবিটেড বাই স্ট্রেপ্টোমাইসিন এন্ড ক্লোরামফেনিকল। আর্কিয়া এত স্ট্রং, এত রেজিস্ট্যান্ট যে কোনো অ্যান্টিবায়োটিক যেমন এই স্ট্রেপ্টোমাইসিন বা ক্লোরামফেনিকল এই ধরনের এগুলো অ্যান্টিবায়োটিকের নাম, এই ধরনের অ্যান্টিবায়োটিকে কোনো আর্কি ব্যাকটেরিয়া মরে না, কিন্তু কোনো ব্যাকটেরিয়া কিন্তু মরে যেতে পারে। ইউক্যারিওটসদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের অ্যান্টিবায়োটিক খুব একটা ক্ষতিকারক নয়, মানে অ্যাটলিস্ট কিলিং নয়, ফেটাল নয়। তারপরে বলছে হিস্টোনস আর অ্যাসোসিয়েটেড উইথ ডিএনএ, সেটা আর্কি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হিস্টোনস দেখা যায়, ইউক্যারিয়ার ক্ষেত্রেও হিস্টোনস দেখা যায়। হিস্টোন প্রোটিন হচ্ছে অ্যাক্সেসরি প্রোটিন, যেটা ডিএনএ এর অ্যারাউন্ডে মানে থাকে, সারাউন্ড করে থাকে, and contain several types of DNA polymerase, এটা আর্কিয়ার ক্ষেত্রে ট্রু, ইউক্যারিয়ার ক্ষেত্রে ট্রু, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ট্রু না। তাহলে হিস্টোনও অ্যাবসেন্ট এন্ড অনেক টাইপ অফ আরএনএ পলিমারেজ absent in bacteria, but আর্কিয়া আর ইউক্যারিয়ার ক্ষেত্রে সেটা প্রেজেন্ট আছে। এটা হচ্ছে সেই যে আমি বলছিলাম 3.6 বিলিয়ন ইয়ার্স এগো কমন অ্যানসেস্টর ছিল, তা সেখান থেকে ডাইভার্জ করে তিনটে আলাদা কিংডম পাওয়া গেল, ব্যাকটেরিয়া, আর্কিয়া এন্ড ইউক্যারিয়াটা। ব্যাকটেরিয়ার এক্সাম্পল তোমরা কিছুটা পড়েছো, ইউক্যারিওটারও পড়েছো, কিন্তু আর্কিয়াটার উপর একটু ফোকাস করতে হবে আমাদেরকে। সেখানে দেখো মিথানোসোরিনস, মিথানোব্যাকটেরিয়াম, মিথানোকক্কাস, এগুলো সবই মিথানোজেন্স, মানে এরা মিথেন প্রডিউস করতে পারে। হ্যালোফাইলস পড়ে, হ্যালোফাইলস মানে যারা হাই স্যালিনিটি, হাই মানে নোনতা জায়গা, নুন জল বা নোনা জলে যারা বাস করতে পারে, খুব হাই অ্যামাউন্টে, যখন খুব হাই কনসেন্ট্রেশন অফ সল্ট আছে সেখানে যদি বাস করতে পারে, তখন তাদেরকে বলা হয় হ্যালোফাইলস। থার্মোপ্রোটিয়াস, পাইরোডিওটিয়াম, টি সেলার, এগুলো সবই হচ্ছে গিয়ে মানে থার্মোফাইল। তাহলে আমরা এখান থেকে কি কি জানতে পারলাম? আর্কিয়া ক্যান বি মিথানোজেন, it can be a halophile or it can be a thermophile. এবার আমরা ঢুকে পড়ছি ইউক্যারিওটিক সেলস এর ডিফারেন্ট টাইপস অফ কম্পোনেন্টস, সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। এবার সাইটোপ্লাজমের মধ্যে আবার অর্গানেলস আছে, তাহলে এক এক করে আমরা এগুলোকে একটু কভার করব। ইউক্যারিওটস হচ্ছে ইউক্যারিওটস এর মধ্যে কি হচ্ছে যে ডিএনএ মলিকিউল আছে, ডিএনএ মলিকিউলস এর মধ্যে সেই ইনফরমেশনটা রয়েছে যেটা পাস অন হয় ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার, এন্ড এই ডিএনএটা প্রেজেন্ট থাকে ইনসাইড দ্য নিউক্লিয়াস। ইউক্যারিওটিক সেলসে মেমব্রেন বাউন্ড অর্গানেলস রয়েছে, সাইটোপ্লাজম রয়েছে, এবং আমরা যদি স্ট্রাকচারটা ভালো করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে একটা অ্যানিমাল সেল আর একটা প্লান্ট সেলের মধ্যে কোথায় ডিফারেন্স রয়েছে। অ্যানিমাল সেলে অফকোর্স যেটা মেইন অ্যাবসেন্ট হচ্ছে সেটা হচ্ছে কি সেল ওয়াল নেই। প্লান্ট সেলের ক্ষেত্রে সেল ওয়াল আছে, প্লাজমোডেসমাটা আছে। প্লাজমোডেসমাটা হচ্ছে কি কানেকশন বিটুইন টু প্লান্ট সেলস, সেই জায়গাটা কানেকশন রিজিয়নটাকে প্লাজমোডেসমাটা বলে, সেটা আছে। ভ্যাকিউলস আছে, প্লাজমেড রয়েছে। তার প্ল্যান্ট সেলে ম্যাক্সিমাম পোরশনটাই ভ্যাকিউল মানে ফ্রি স্পেসে ভর্তি বা স্টোরেজ অর্গান নে ভর্তি। প্লাস্টিড হচ্ছে গিয়ে সেই জায়গাটা যেটা একটা পিগমেন্ট সিনথেসাইজ করতে পারে বা পিগমেন্টেশন যেটার জন্য হয় প্লান্টে, সেই জায়গাটাকে বলে হচ্ছে প্লাজমেড।
কিন্তু অ্যানিমাল সেলস এর ক্ষেত্রে এরকম কোনো কিছু নেই, সেল ওয়ালও নেই, প্লাজমোডেসমাটাও নেই, লার্জ ভ্যাকিউল বা ভ্যাকিউল আছে বাট নট দ্যাট লার্জ অ্যাজ দ্যাট অফ আ প্লান্ট সেল, এন্ড প্লাস্টিডও নেই। অ্যানিমাল সেলস এর মধ্যে এক্সট্রা কি আছে, সেন্ট্রোজোম আর সেন্ট্রিওল, যেটা প্লান্ট সেলের ক্ষেত্রে নেই। আর দুজনের মধ্যে কমন ফিচার্স কি কি, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, লাইজোজোম, মাইক্রোবডিজ, নিউক্লিয়াস, এগুলো সবই কমন। প্লান্ট সেল আর অ্যানিমাল সেলের একটা ছোট্ট করে এখানে খুব শর্টে ডিফারেন্সটা বোঝানো হয়েছে। প্লান্ট সেলে কি আছে, সেলুলোজিক সেল ওয়াল, সেল ওয়াল একদমই অ্যাবসেন্ট অ্যানিমাল সেলে, ভ্যাকিউলস অনেক বড়, এন্ড প্লান্ট সেলে, অ্যানিমাল সেলের ক্ষেত্রে সেটা কমপ্লিটলি অ্যাবসেন্ট বা থাকলেও খুবই ছোট। প্লান্ট সেলে প্লাস্টিড আছে কিন্তু অ্যানিমাল সেলে নেই, একটা এক্সেপশন হচ্ছে ইউগ্লিনা, যেটা ওই মানে প্লান্টের মধ্যে ফেলবে না অ্যানিমালের মধ্যে ফেলবে সেটা সায়েন্টিস্টরা ডিসাইড করে উঠতে পারেনি। এরা এই বোথ প্লান্ট এন্ড অ্যানিমাল লাইক ক্যারেক্টারিস্টিক শো করে। প্লান্ট সেলে গলগি বডি প্রেজেন্ট ইন দ্য ফর্ম অফ ইউনিট, যেটাকে বলা হয় ডিকটিওজোম। প্লান্ট সেলে গলগি বডির একটা ক্লাস্টার আছে, সেই ক্লাস্টারটাকে বলা হয় ডিকটিওজোম, এন্ড অ্যানিমাল সেলের ক্ষেত্রে হচ্ছে কমপ্লেক্স প্রমিনেন্ট গলগি অ্যাপারেটাস রয়েছে, যেটা তার স্পেসিফিক একটা ফাংশনকে ক্যারি আউট করে। এন্ড প্লান্ট সেলে সেন্ট্রোজোম সেন্ট্রিওল নেই, কিন্তু আমরা এইমাত্র পড়লাম যে অ্যানিমাল সেলের ক্ষেত্রে সেন্ট্রোজোম সেন্ট্রিওল প্রেজেন্ট। সেন্ট্রোজোম সেন্ট্রিওলের একটা বিশাল বড় রোল আছে সেল সাইকেল, সেল ডিভিশনে সেন্ট্রোজোম সেন্ট্রিওলের প্রেজেন্ট থাকাটা খুব ইম্পর্টেন্ট। এবার প্লান্ট সেলের ক্ষেত্রে সেল ওয়ালটা সেলুলোজিক, সেলুলোজ বা হেমিসেলুলোজ দিয়ে তৈরি, তার সাথে পেকটিন, লিগনিন এগুলোও প্রেজেন্ট থাকে। আর ফাঙ্গির ক্ষেত্রে কাইটিন থাকে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকান থাকে। তাহলে যদি আমরা ডিফারেন্সিয়েট করি বিটুইন ফাঙ্গি, প্লান্ট এন্ড ব্যাকটেরিয়া, তাহলে প্লান্টের ক্ষেত্রে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, লিগনিন এই ধরনের মেটেরিয়াল গুলো রয়েছে। ফাঙ্গির ক্ষেত্রে কাইটিন আছে, আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকান রয়েছে। সেল ওয়াল প্লান্ট সেলের ক্ষেত্রে অনেকটাই রিজিড, ট্রান্সপারেন্ট, পারমিয়েবল, তার মধ্যে আবার পিট স্পোর্স থাকে যেগুলো আর হেল্প করে ইনটু মানে ট্রান্সফার অফ কি বলবো মেটেরিয়ালস, গ্যাস হতে পারে, কোনো নিউট্রিয়েন্ট হতে পারে, অন্য কোনো মলিকিউল হতে পারে, আয়ন হতে পারে, সেগুলোকে হেল্প করে মুভ করতে। আর সেল ওয়াল প্রোটেক্ট করে এন্ড লস অফ ওয়াটার, এক্সেসিভ হিট জেনারেশন, ফরেনের মানে কোনো ফরেন পার্টিকেল অ্যাটাক করছে, মেকানিক্যাল স্ট্রেংথ, ওভারঅল একটা স্ট্রাকচার সাপোর্ট, মানে তোমাকে সেল ওয়ালের ফাংশন যেখানে যদি আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে স্ট্রাকচারাল স্ট্রেংথ দেয়, সেই সাপোর্ট বা স্ট্রেংথটা সেল ওয়াল দিচ্ছে। সেল ওয়ালকে তিন ভাবে ভাগ করা যায়, তিনটে লেয়ারে রাদার। একটা হচ্ছে প্রাইমারি ওয়াল, যেটা সেলুলোজিক 1 to 3 মাইক্রোমিটার থিক, এন্ড এর ফার্স্ট ডিপোজিশন প্রোডাক্টে কি কি আছে দেখো, প্রোটোপ্লাজম, প্যারেনকাইমা, মেরিস্টেমেটিক সেলস, মানে ডিপোজিশন প্রোডাক্ট অফ হচ্ছে প্রোটোপ্লাজম, প্যারেনকাইমা সেলস, তারপর হচ্ছে মেরিস্টেমেটিক সেলস, ইউনিসেলুলার ফর্ম অনলি। যারা ইউনিসেলুলার তারা নরমালি এই ধরনের প্রাইমারি সেল ওয়াল দিয়ে কাজ চালায়। সেকেন্ডারি সেল ওয়াল আর একটু বেশি তার থিকনেস, ওটা 1-2 মাইক্রোমিটার মতো ছিল, এখানে 4 মাইক্রোমিটার। সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন এগুলো রয়েছে। এরিয়া পিটস রয়েছে, এন্ড এই পিটস গুলোর মধ্যে থেকেই অ্যাকচুয়ালি এই পিট বা পোর গুলোই হচ্ছে গিয়ে সেই প্লাজমোডেসমাটা কানেকশন গুলো বানায়, যাতে একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে কিছু মুভমেন্ট হতে পারে, কোনো জিনিসের মুভমেন্ট হতে পারে। এন্ড এইগুলোই কানেক্ট করে আরো আরেকটা অর্গানেল, যেটাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। এন্ড এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্লাস দ্য সাইটোপ্লাজম অফ দি আদার সেল, এরকম ভাবে জুড়ে 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 অনেকগুলো প্লান্ট সেল একসাথে একটা জায়গায় প্রেজেন্ট থাকে। এই সেল টু সেল কমিউনিকেশনটা পসিবল হয় কেন কি, প্লান্ট সেলের মধ্যে এই এরিয়া গুলো রয়েছে, পোর গুলো রয়েছে বা পিটস গুলো রয়েছে। তা সেলের জাংশন ছাড়া আরো অনেকগুলো ধরনের প্রোটিন মলিকিউল আবার প্লান্টের মধ্যে এক্সট্রা প্রেজেন্ট থাকে, যেগুলোকে বলা হয় হচ্ছে সেল অ্যাডহেশন মলিকিউলস, শর্ট ফর্ম হচ্ছে ক্যামস, CAMs, সেল অ্যাডহেশন মলিকিউলস। মিডল ল্যামেলা হচ্ছে সেই লেয়ারটা যেটা দুটো সেলের মাঝখানে থাকে, তার মধ্যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটিনেট বা সেলুলোজের প্রেজেন্স থাকতে পারে। এটা জেল লাইক এন্ড সোয়েলস ইন ওয়াটার, কিন্তু এরা স্টিকি ইন নেচার বলে, এদের স্টিকি নেচারটা আছে বলেই এরা দুটো সেলকে জুড়ে রাখতে পারে। এবার হচ্ছে গিয়ে সাইটোপ্লাজম আর সেল অর্গানেলস। আমরা এখন ইউক্যারিওটস এ ঢুকে গেছি, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো সাইটোসোল আর সেল অর্গানেলস কি আছে, সাইটোসোলটা তোমরা সবাই জানো যে ওই একটা ক্লিয়ার হোমোজেনাস এরিয়া, ভিসকাস ফ্লুইড, গ্র্যানুলস, ফাইব্রেস, হ্যানা ত্যানা অনেক কিছু জিনিসপত্র নিয়ে একটা
জায়গা তৈরি হয়েছে তার মধ্যে অনেক ধরনের রিয়াকশন, মেটাবলিক রিয়াকশনস হতে থাকে। ওই রিয়াকশন গুলো হয় বলেই কিন্তু সেল এনার্জি পায় এবং সাস্টেন করতে পারে। সেই কেমিক্যাল কম্পোজিশনের মধ্যে দেখো ওয়াটার আছে অলমোস্ট 90%, প্রোটিনস আছে 7%, কার্বোহাইড্রেটস আছে 1.5%, লিপিডস এন্ড ইনঅর্গানিক আয়নস আছে 1.5%। ডেলিকেট অফকোর্স, সেমি পারমিয়েবল, কিছুটা অ্যালাউ করে কিছুটা অ্যালাউ করে না, সেটা ডিপেন্ড করে কিরকম ধরনের মলিকিউল ভেতরে যেতে চাইছে। সাইজ আর নেচারটা ইম্পর্টেন্ট when it comes to semi permeable nature of the plasma membrane. Plasma membrane also regulates ওয়াটার ফ্লো করা, অর্গানিক বা ইনঅর্গানিক আয়ন মলিকিউলস ফ্লো করা, সেগুলো সবকিছু ডিপেন্ড করে প্লাজমা মেমব্রেনের উপরে। ফ্লুইড মোজাইক মডেলটা হচ্ছে প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচারটাকে ডিফাইন করার জন্য সিঙ্গার আর নিকোলসন ফার্স্ট প্রপোজ করেছিল। সেখানে তারা বলেছিল যে প্লাজমা মেমব্রেন অ্যাকচুয়ালি বাইলেয়ার মানে দুটো লেয়ার রয়েছে, ফসফোলিপিড, ফসফেট এবং লিপিডের লেয়ার, এন্ড এরা অ্যাকচুয়ালি কোর অফ দ্য প্লাজমা, ফর্মস দ্য কোর অফ প্লাজমা মেমব্রেন। একদম প্লাজমা মেমব্রেন বললেই চোখ নাক কান বুঝে আমাদেরকে বলতে হবে বাইলেয়ার ইন নেচার কনসিস্টস অফ ফসফোলিপিড। প্রোটিনস গুলো এই প্লাজমা মেমব্রেনের মাঝে মাঝে কোথাও কোথাও বসে আছে, সেটা যদি ভেতরে বাইরের দিকে প্রেজেন্ট থাকে সেটাকে বলা হয় পেরিফেরাল, যদি প্লাজমা মেমব্রেনের ভিতরে এমবেডেড, ভেতরে ভেতরে যদি সেটা এমবেডেড থাকে সেটাকে বলা হয় ইন্টিগ্রাল। আর তাছাড়া বাইলেয়ারের একটা ফ্লুইড মোজাইক বলেছে। মোজাইক মানে কি, মোজাইকে কি হয়, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ আমরা কি দেখি, স্টোনস দেখতে পাই, সেরকমই সেই স্টোন গুলোকে এখানে রিপ্লেস করে দাও with different kind of molecules, protein molecules, তাই জন্য এটা মোজাইক। এন্ড ফ্লুইড বিকজ বাইলেয়ারের একটা ফ্লুইড কনসিস্টেন্সি আছে, এরা রিজিড নয়, এদের একটা ফ্লো আছে, ফ্লুইডিক নেচার। কেন আছে ফ্লুইডিক নেচার? বিকজ অফ দ্য প্রেজেন্স অফ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস। ফসফোলিপিড বাইলেয়ারে, ফসফোলিপিড এই জন্যই বলা হচ্ছে, লিপিড কন্টেন্ট যেটা সেটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আমরা যদি ছবি দেখি তাহলে সুন্দর করে বুঝতে পারবো ব্যাপারটা কি রকম। এই দেখো ফসফোলিপিড বাইলেয়ার বলছে, তো ফসফেট গ্রুপটা অফকোর্স টুয়ার্ডস দা আউটসাইড হবে, কেন কি এটা হাইড্রোফিলিক এর নেচার, তাই আউটসাইডে ফসফেট গ্রুপ। ইনার লেয়ারটা হাইড্রোফোবিক, তাই ভেতরের দিকে এমবেডেড রয়েছে। দেখতে পাচ্ছি মাঝে মাঝে চ্যানেল প্রোটিন, ক্যারিয়ার প্রোটিন, এগুলো সব আলাদা আলাদা ফাংশন, এগুলো ভেতরে ভেতরে মাঝে মাঝে বসে রয়েছে। তার সাথে অনেকগুলোর ক্ষেত্রে গ্লাইকোপ্রোটিনও প্রেজেন্ট, আবার কোলেস্টেরলও প্রেজেন্ট রয়েছে। তাছাড়া যদি আমরা দেখি তাহলে পেরিফেরাল প্রোটিন হচ্ছে সেই ধরনের প্রোটিন যেটা আউটারে রয়েছে, আর ইন্টিগ্রাল প্রোটিন হচ্ছে যেগুলো ভেতরের দিকে রয়েছে। এই দিকটা হচ্ছে গিয়ে আমাদের আউটার সাইড। অ্যান্ড এইটাকে যদি তোমরা বড় করে দেখো তাহলে ফ্যাটি অ্যাসিড তেল যেটা, সেটা অফকোর্স হাইড্রোফোবিক, নন পোলার ইন নেচার, আর ফসফেট গ্রুপটা হাইড্রোফোবিক। তাহলে কি এটা মাথায় থাকবে যে ফসফোলিপিড নেচার হচ্ছে, ফসফেট গ্রুপটা ইজ টুয়ার্ডস দ্য হাইড্রোফিলিক সাইড, পোলার নেচার তাই বাইরের দিকে থাকে, চার্জ সাইডটা সবসময় বাইরের দিকে প্রেজেন্ট থাকে, আনচার্জড বা যেটা হাইড্রোফোবিক, যেটা ভয় পাচ্ছে জলকে, হাইড্রোফোবিক মানে জলকে ভয় পাচ্ছে, তাই জন্য ও ভেতরের দিকে এমবেডেড। হাইড্রোফিলিক মানে ও টুয়ার্ডস ওয়াটার অ্যাট্রাক্টেড হচ্ছে, তাই হাইড্রোফিলিক এন্ড ইটস প্রেজেন্ট অন দি আউটসাইড। নেক্সট হচ্ছে সেল অর্গানেলস অফ সাইটোপ্লাজম আর লাইক অফকোর্স তাদের অনেকগুলো ফাংশন রয়েছে, না হলে তারা থাকবে কেন। তাহলে প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া যেমন, তাদের কাজ হচ্ছে টু ট্র্যাপ এন্ড রিলিজ এনার্জি। নেক্সট হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলার, রাইবোসোম এন্ড গলগি অ্যাপারেটাস, এদের কাজ হচ্ছে সিক্রিশন করা, কোনো প্রোটিন সিক্রিট করা বা ট্রান্সপোর্ট করা সেটাকে। ফ্ল্যাজেলা, সিলিয়া আমরা পড়লাম একটু আগে যে তারা হেল্প করে, যদি প্রেজেন্ট থাকে তারা হেল্প করে মোটিলিটিতে, মুভমেন্টে। সুইসাইডাল ব্যাগস, লাইজোজোম, কেন কি লাইজোজোমের মধ্যে অনেক অনেক হাই নাম্বার অফ হাইড্রোলিটিক এনজাইম, ডাইজেস্টিভ এনজাইম প্রেজেন্ট রয়েছে। ডাইজেস্টিভ এনজাইম গুলো কি করে, চটপট চটপট যা কিছু ভেতরে আসে সেগুলোকে পটপট কাটতে শুরু করে দেয়, তাই এগুলোকে বলা হয় লাইজোজোমকে অনেক সময় সুইসাইডাল ব্যাগ বলে। যখন ওরা নিজেদেরকেও খেতে শুরু করে, যখন দেখে যে এই নিডটা রয়েছে, we need to consume ourselves, তখন ওরা নিজেদেরকেও কনজিউম করে নেয়। মাইক্রোবডিজ এর টাইপস রয়েছে, মাইক্রোবডিজও আরো কিছু ধরনের স্ট্রাকচার, যেমন গ্লাইঅক্সিজোম, সেরোজোম, পেরক্সিজোমস, তাদের ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন রয়েছে। রিলেটেড উইথ সেল ডিভিশন, যেমন আমাদের অ্যানিমাল সেলস এর ক্ষেত্রে
সেন্ট্রোজোম সেন্ট্রিওল রয়েছে, সাইটোস্কেলিটন মোটামুটি সবারই প্রেজেন্ট রয়েছে, কেন কি সাইটোস্কেলিটন বেসিক্যালি ওই সাপোর্টটা প্রোভাইড করে, সেলের মরফোলজি বা সেলের শেপটাকে ধরে রাখতে হেল্প করে। সাইটোস্কেলিটনটা কমন, মাইক্রোফিলামেন্টস এন্ড মাইক্রোটিউবিউলস পাওয়া যায়। নিউক্লিয়াস কি করে আমরা জানি, কন্ট্রোলস অল দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য সেলস অফকোর্স, এন্ড তার মধ্যে যেহেতু ডিএনএ টা থাকে তাই জন্য ডিএনএ কি করে, ডিএনএ ইনফরমেশন পাস করে ফ্রম ওয়ান জেনারেশন টু আনাদার। তারপরে আমরা নেক্সট দেখব প্লাস্টিডস। প্লাস্টিডস একমাত্র প্রেজেন্ট রয়েছে আমাদের মানে ওই প্লান্ট সেলেই থাকে, কিন্তু একটা এক্সট্রা মানে এক্সেপশনাল কেস হচ্ছে যেমন আমরা বিজি এর ক্ষেত্রে পড়লাম, ব্লু গ্রিন অ্যালগি বা সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে, কিছু কিছু ফাঙ্গির ক্ষেত্রেও প্লাস্টিডস দেখা যায়, কিন্তু অ্যানিমাল সেলসে কখনো কোনোদিন প্লাস্টিডস দেখা যায়নি। প্লাস্টিডস আবার তিন ধরনের হয়, একটা হয় লিউকোপ্লাস্ট যার কোনো কালার নেই, সেটা কোথায় কোথায় প্রেজেন্ট থাকে সেটা আমাদেরকে জেনে নিতে হবে, আন্ডারগ্রাউন্ড পার্টস অফ সাচ এস টিউবার এন্ড রুটস, এন্ড ক্রোমোপ্লাস্ট হচ্ছে কালার যারা প্রদান করে, যে আমি একটু আগে বলেছিলাম যে রেড অরেঞ্জ ইয়েলো ক্যারোটিনয়েডস মাইক্রোজ্যান্থোফিলিক, যে আলাদা আলাদা বলছিলাম ফাইকোসায়ানিন ফাইকোএরাথ্রিন, আলাদা আলাদা কালার ইম্পার্ট করে, রেড অরেঞ্জ ইয়েলো ভায়োলেট ডিউ টু প্রেজেন্ট অফ ক্যারোটিন জেন্থোফিল অ্যান্থোসায়ানিন, এগুলো ইউজুয়ালি ফ্লাওয়ারের পেটালসে বা ফ্রুটসে থাকে। নেক্সট হচ্ছে ক্লোরোপ্লাস্ট, গ্রিন প্লাস্টিডস মেসোফিল সেলের মেসোফিল সেলসে থাকে, গ্রিন স্টেমসে থাকে, ক্লোরোফিল প্রডিউস করে বা ক্যারোটিনয়েড প্রেজেন্ট প্রডিউস করে, এন্ড এরা হচ্ছে গিয়ে লাইট হারভেস্টিং কমপ্লেক্স, মানে ক্লোরোপ্লাস্ট ইজ দ্য স্ট্রাক, মানে ক্লোরোপ্লাস্ট হচ্ছে সেই জায়গাটা যেখানে লাইট হারভেস্টেড হয় এন্ড ফটোসিনথেসিসটা ইনিশিয়েটেড হয়। ক্লোরোপ্লাস্ট ইজ এনভেলপড বাই ডাবল মেমব্রেনাস স্যাক, ওদের একটা ডাবল মেমব্রেন দিয়ে ক্লোরোপ্লাস্ট আলাদা করে, দো ইট ইজ প্রেজেন্ট ইনসাইড দ্য সেল, ক্লোরোপ্লাস্টের আবার আলাদা করে একটা ডাবল মেমব্রেন স্যাক আছে, ডাবল মেমব্রেনাস স্যাক, এন্ড তার মধ্যে থাকে স্ট্রমা, তাহলে ল্যামিন, আর তার মধ্যে আবার সেই ল্যামিনা বা সেই স্ট্রাকচারের মধ্যে আবার ওই ডিস্ক লাইক স্ট্রাকচার থাকে, সেগুলোকে বলা হয় গ্র্যানা, তারা স্ট্যাক থাকে, এই গ্র্যানা গুলো স্ট্যাক থাকে, সেই স্ট্যাকড গ্র্যানা দেখো এখানে ছবি দেওয়া হয়েছে, একসাথে প্রত্যেকটাকে একসাথে জুড়ে মিলিয়ে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় থাইলাকয়েড, থাইলাকয়েড মেমব্রেন আছে, এন্ড তাছাড়া স্ট্রমার ভেতরে তাহলে আমরা কি কি পাচ্ছি, গ্র্যানা এন্ড থাইলাকয়েড, এন্ড ইট ইজ আমরা জানতে পারলাম যে ক্লোরোপ্লাস্ট ইজ আ টু এনভেলপ মেমব্রেন কন্টেনিং অর্গানেল। ক্লোরোফিল এন্ড ক্যারোটিনয়েডস প্রডিউস করতে পারে, আলাদা করে প্লাস্টিডদের মধ্যে ক্লোরোপ্লাস্টদের মধ্যে ডিএনএ আরএনএ রাইবোজোম থাকে, এটাই ইউনিক ব্যাপার যে ক্লোরোপ্লাস্টের মধ্যে আবার তাদের নিজস্ব ক্লোরোপ্লাস্ট ডিএনএ, ক্লোরোপ্লাস্ট আরএনএ, ক্লোরোপ্লাস্ট রাইবোজোম আলাদা আলাদা থাকে, এটা তো আলাদা করে সেলে আছে, কিন্তু তাছাড়াও এই অর্গানেল গুলোর মধ্যে আলাদা করে পাওয়া যায়। ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া হচ্ছে তার এক্সেপশন, এন্ড আমরা জানি যে ক্লোরোপ্লাস্টের মেইন ফাংশন হচ্ছে ফটোসিনথেসিস। মাইটোকন্ড্রিয়া হচ্ছে নেক্সট অর্গানেল ক্লোরোপ্লাস্টের পর, 0.5 to 10 মাইক্রোমিটার লং, নরমালি স্ফেরিক্যাল বা রড শেপ দেখতে হয়, এন্ড এরও আবার দুটো লেয়ার মেমব্রেনাস লেয়ার রয়েছে, এই লেয়ারটা আবার যদি আমরা ঠিক করে মাইক্রোস্কোপের আন্ডারে দেখি তাহলে দেখা যায় যে একটা তো এমনি নর্মাল লেয়ার রয়েছে, তার ভেতরে আবার ইনফোল্ডিংস রয়েছে, মানে কাইন্ড অফ স্ট্রাকচারটা এইরকম, এরকম এই ইনফোল্ডিংসটা রয়েছে, সেই ইনার মেমব্রেনটা বলছে যে budded is deeply buried inside the matrix মানে inside the mitochondria, and এই যে ছোট ছোট মেমব্রেন মানে এই যে কম্পার্টমেন্ট গুলো তৈরি হলো, সেই কম্পার্টমেন্ট গুলোকে বলা হয় ক্রিস্টি, আর ইন্টার মেমব্রেনাস স্পেস মানে হচ্ছে দুটো মেমব্রেনের মাঝে যে স্পেস সেখানে একটা লিকুইড প্রেজেন্ট থাকে, এন্ড ইনার মেমব্রেনটা অনেক বেশি, ইট হ্যাজ আ হায়ার লার্জার সারফেস এরিয়া দ্যান দি আউটার মেমব্রেন মানে এইটা, আর ইনার মেমব্রেন হচ্ছে এইটা। Particles which are present on the inner membrane are called oxysomes. Oxysome present থাকে, অক্সিজোমের কাজ হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে একটা প্রসেস আছে, সেইটাকে সাপোর্ট করা। আমরা জানি যে প্লান্ট মানে যে কোনো মেটাবলিক রিঅ্যাকশন যদি গ্লাইকোলাইসিস হয় ধরো, তাহলে তার এন্ড প্রোডাক্টটা কি, আমরা কি চাই, আমরা এনার্জি চাই, সেলের এনার্জি দরকার, তো ম্যাট্রিক্স অফ মাইটোকন্ড্রিয়ার মধ্যে এমন কিছু সিস্টেম বা মেশিনারি প্রেজেন্ট রয়েছে যেটা ফাইনালি হেল্প করে হচ্ছে এটিপি সিনথেসিসে, প্রোটিন সিনথেসিসে, ফ্যাট সিনথেসিসে, এবং মাইটোকন্ড্রিয়ারও আলাদা করে কিন্তু ডিএনএ আরএনএ রাইবোজোম আছে। এখানে ছবিটা দেখে নাও তাহলে খুব ক্লিয়ার হয়ে যাবে, গ্র্যানিউল রয়েছে, ডিএনএ রয়েছে, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন দেখিয়ে দিয়েছি, F1 পার্টিকেল এক্ষুনি যেটা পড়লাম অক্সিজোম,
সেটা প্রেজেন্ট থাকতে পারে। তার সাথে রয়েছে হচ্ছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের মধ্যে যে ক্রিস্টি হচ্ছে সেই কম্পার্টমেন্টটা তৈরি হয়েছে যেটা ওই ইনফোল্ডিংস এর কারণে তৈরি হয়েছে, প্লাস তাদের নিজস্ব রাইবোজোম রয়েছে। আর মাইটোকন্ড্রিয়া মধ্যে অলমোস্ট 70%, মানে আমি যে বললাম না মেশিনারিটা আছে যেটা ফাইনালি অক্সিজেন প্রোডাকশন, এনার্জি প্রোডাকশনে হেল্প করবে, সেইটা জন্য অলমোস্ট ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ এনজাইমই এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রেজেন্ট রয়েছে। ফাইনালি ইট গিভস আউট এন্ড প্রোডাক্টটা অক্সিজেন দেয়, এনার্জি প্লাস অক্সিজেন এই দুটোর জন্যই মেনলি। তো সেইটা জন্য যে এনজাইম গুলো দরকার সেগুলো সবই মাইটোকন্ড্রিয়াতে প্রেজেন্ট রয়েছে। তো মাইটোকন্ড্রিয়া possess almost 70 enzyme and 14 coenzymes. এই আমেরিকান বায়োলজিস্ট লিন মার্গুলিস প্রথম ডিসকভার করেছিল যে অর্গানেলের মধ্যেও আবার মানে সেলের মধ্যেও আবার ফ্রি লিভিং অর্গানেলস রয়েছে। তার মানে বুঝতে পারছো যে যেহেতু এদের আলাদা করে ডিএনএ আরএনএ রাইবোজোম নিজস্ব আছে, তার মানে এরা কি ফ্রিলি লিভিং, এদেরকে সেল থেকে বার করে দিলেও এরা জীবিত থাকতে পারে। তাই এদের কেন কি এরা সাপোর্ট করে নিজেদের ডিএনএ। তো সেই ধরনের এক্সেপশনের মধ্যে হচ্ছে both chloroplast and mitochondria, তারা semi autonomous as they have DNA, RNA and ribosome. এদেরকে বলা হয় এন্ডোসিম্বায়ন্স, ইন্ট্রাসেলুলার প্যারাসাইট। এন্ডোসিম্বায়ন্ট কথাটা মনে রাখতে হবে। এন্ডো মানে ইনার, এন্ড সিম্বায়ন্ট কেন, কারণ কি এটা সিম্বায়োসিস মানে ইন মিউচুয়াল কোলাবোরেশনে রয়েছে উইথ দ্য সেল। নেক্সট হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা যদি প্রেজেন্ট থাকে কোন সেলের সারফেসে সেটাকে বলা হয় হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যদি না থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম যদি অ্যাটাচ থাকে তাহলে সেটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যদি রাইবোজোম অ্যাটাচ না থাকে তাহলে স্মুথ। এবং এখানেও এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে ওই সেই একটা ইনফোল্ডিং ব্যাপারটা থাকবে, সারফেস এরিয়া ইনক্রিজ করবে যেটা। এন্ড এই ধরনের রেটিকুলাম গুলো কি করে, সিস্টার্নি ফর্ম করে। দু ধরনের সারফেস হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের, একটা বাইরের সাইডে একটা ভেতরের সাইডে। অন সাইডস অফ সিস্টার্নি স্ফেরিক্যাল বডিজ আর প্রেজেন্ট, স্ফেরিক্যাল বডিজ বা ভেসিকলস প্রেজেন্ট থাকে। এই ভেসিকলস গুলোর মধ্যে প্রোটিন সিনথেসিস যখন হয়ে যায় ফাইনালি এগুলো আলাদা হয়ে যাবে ভেসিকলস গুলো, এন্ড ট্রান্সপোর্টটা খুব সুস্থভাবে হবে। মানে বলতে পারো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে ট্রাফিকিং এন্ড ট্রান্সপোর্ট অফ প্রোটিনস। অলমোস্ট সিমিলার ইন মানে এর কাজটা অনেকটাই গলগির সাথে রিলেট করা যায়। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দুটো টাইপ আমি অলরেডি বলে দিয়েছি। এদের ফাংশনটা কি কি আছে, মেকানিক্যাল সাপোর্ট দিতে পারে, এন্ডোস্কেলিটন সাইটোস্কেলিটন সিস্টেম ফর্ম করে। এদের সাইটোপ্লাজমটা ডিভাইডেড ইনটু ডিফারেন্ট কম্পার্টমেন্টস, তার মধ্যে অনেক ধরনের এনজাইম রয়েছে যেগুলো মেটাবলিক প্রসেসটাকে হেল্প করে, মেটাবলিক রিঅ্যাকশনকে সাপোর্ট করে। তারপরে সিস্টার্নি বললাম আমি, সেই চ্যানেল বলো বা সেই কম্পার্টমেন্ট বলো যেটা প্রসেস করে এই মেটাবোলাইট গুলো ট্রান্সফার বিটুইন নিউক্লিয়াস এন্ড মানে সাইটোপ্লাজম টু নিউক্লিয়াস বিটুইন অ্যাডজেসেন্ট সেলস, পাশাপাশি দুটো সেলের মাঝখানে সিস্টার্নি কানেক্ট করে সেই মেটাবোলাইট গুলো ট্রান্সফার হওয়া সম্ভব। তাছাড়া হচ্ছে স্টেরল মানে স্টেরয়েড সিনথেসিস বা ফসফোলিপিড সিনথেসিসে হেল্প করে। এক্সক্রিশন অফ মেটাবোলাইটস আউটসাইড দ্য প্লাজমা মেমব্রেন, কোনো প্লাজমা মেমব্রেনকে বাইরে বা কোনো ওয়েস্ট মেটেরিয়ালকে বাইরে পাঠানোর জন্য ওটা হেল্পফুল। এন্ড রাইবোজোম হোল্ডস রাইবোজোমস ফর সিনথেসিস অফ সেক্রেটরি প্রোটিনস। রাইবোজোমও অনেক সময় এরা ক্যারি করে, যাদের ক্যারি করে না তারা এসিআর মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বাট যারা ক্যারি করে তাদেরকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। নেক্সট হচ্ছে রাইবোজোম। রাইবোজোমে আরএনএ প্রোটিন মানে রাইবোজোম বেসিক্যালি ফ্রি লিভিং এন্ড অনেক সময় এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে অ্যাটাচ থাকে। রাইবোজোম ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়ার মধ্যেও আলাদা করে থাকে, যদিও সেলে গোটা সেলে থাকে, তাছাড়াও আবার আলাদা করে ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়াতে থাকে, যার কারণে ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়াকে এন্ডোসিম্বায়ন্স বলে। রাইবোজোমের মেইন কাজ হচ্ছে এরা প্রোটিন সিনথেসিসকে সাপোর্ট করে। দু ধরনের সাবইউনিট হয় 40S and 60S, সেইটা প্রেজেন্ট থাকে ইন ইউক্যারিওটস, আর প্রোক্যারিওটসদের ক্ষেত্রে 30S and 50S। যখন ক্যালকুলেশন হয় তখন 60S আর 40S নর্মালি আমরা ভাবি 100S হওয়া উচিত, বাট সেটা না হয় 80S হয়। এন্ড 30 + 50S মিলে 80S হয় না, 70S হয়।
এস মানে হচ্ছে ভেদবার্গ ইউনিট। এই ভেদবার্গ ইউনিটটা হচ্ছে যখন তুমি সেলকে সেন্ট্রিফিউজ করেছো, সেটেল ডাউন করিয়েছো, তখন ফাইনালি এই কোএফিসিয়েন্টটা সেডিমেন্টেশনটা তোমার টোটাল মাসের সাথে অ্যাড হয়ে যায়। সেই অ্যাড হওয়ার ফলে অ্যাড রাদার হয় না, রাদার সাবস্ট্রাক্ট হয়ে যায়। সেই ফলে এই 30 আর 50s মিলে 80s না হয় 70s, মানে কিছুটা অ্যামাউন্ট ওর রিডিউস হয়। আজকের আমাদের ক্লাস এই অবধি থাকবে। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গলগি অ্যাপারেটাস বাকি থাকছে, লাইসোজোম বাকি থাকছে, সেন্ট্রোজোম এন্ড সেন্ট্রিওল বাকি থাকছে। তার সাথে একটু এক্সট্রা, যেহেতু সিলিয়া ফ্ল্যাজেলাতে আমরা অলরেডি পড়েছি, তাদের কাজটা আমরা ডিটেলসে পড়বো। এবং মাইক্রোবডিজও আরেকটা টাইপ অফ অর্গানেল যেটা আমাদেরকে ইন ডিটেলস পড়তে হবে। ফাইনালি আমরা নিউক্লিয়াস পড়বো, এবং নিউক্লিয়াস পড়ার পরেই আমরা শিফট করে যাব যে হাউ নিউক্লিয়াস এন্ড ডিএনএ এন্ড সেলুলার ডিভিশন কিভাবে হচ্ছে, তার সেল সাইকেল এন্ড সেল ডিভিশন প্রসেসটা শেষ করলে আমাদের এই পুরো গোটা ইউনিটটা শেষ হবে। থ্যাংক ইউ।